মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ বৈঠক। যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ যখনই রাজ্য আর কেন্দ্রর সমন্বয় হয় তখন রাজ্যবাসী লাভবান হন। প্রচুর আর্থিক প্যাকেজ একটা সুযোগ থাকছে, এখানে সম্ভাবনা থাকছে। একযোগে কাজ করলে আর ঠিক কি সুবিধা পাওয়া যেতে পারে সেই সব নিয়ে কথা হতে পারে আজ। নির্দিষ্টভাবে যদি আমরা একবার বোঝার চেষ্টা করি যে ঠিক কোন কোন বিষয়ে আজ কথা হতে পারে। মৈত্রী রয়েছে সরাসরি আমার সাথে। মৈত্রী, একেবারেই দেখো, যখন কেন্দ্র রাজ্য সহযোগিতার সম্পর্ক হয় এবং তখন রাজ্য আদতে লাভবান হয়, এটা আমরা বিভিন্ন অন্য রাজ্যের ক্ষেত্রে দেখেছি এবং এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে সেটা দেখা যায়নি এবং এবার সেটা হতে চলেছে। এবং বিজেপি সরকারের সূচনার আগেই যখন নির্বাচনী প্রচারে এসেছিলেন তখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তারা প্রত্যেকে বারবার বলেছেন যে বাংলার উন্নয়নে তারা একজোট হয়ে কাজ করতে চান। এবং আমরা দেখেওছি যে নির্বাচন শেষ হওয়ার পরেই যখন শপথ গ্রহণ করছেন তারপরেই ৪৫ দিনের মধ্যে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে শুরু করেছেন। এবং আজকে যখন ১৫ দিনও হয়নি শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী, তখন যখন প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করবেন তখন নিঃসন্দেহে রাজ্য লাভবান হতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের আর্থিক যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা রয়েছে সেই বিষয়ের কথা মাথায় রেখে কোনো বিশেষ অর্থনৈতিক প্যাকেজের কথা নিয়ে আলোচনা হতে পারে। বাংলার শিল্প একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে কিছু আবেদন শিল্প সংক্রান্ত বিষয় করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তার পাশাপাশি এতদিনে, অর্থাৎ এই যবে থেকে তার সরকার শপথ গ্রহণ করেছে তারপর থেকে এখনো পর্যন্ত কি পদক্ষেপ তারা নিয়েছেন, কি পদক্ষেপ ইতিমধ্যেই তারা করে ফেলেছেন। তার কারণ প্রধানমন্ত্রী তিনি একেবারে জয়ের দিন তিনি ঘোষণা করেছিলেন যে ৪৫ দিনের মধ্যে তারা একের পর এক রিফর্ম করবেন। ফলে সেখানে দাঁড়িয়ে প্রথম ১৫ দিন বলা যেতে পারে, আর কিছু দিনের মধ্যেই চলে আসবে, ২৪ তারিখই হয়ে যাবে প্রথম ১৫ দিন। ফলে প্রথম ১৫ দিনের মধ্যে কতটা কাজ করতে পারলেন শুভেন্দু অধিকারী সেই বিষয়েও আমার ধারণা বিস্তারিত তুলে ধরবেন তিনি প্রধানমন্ত্রীর কাছে। তবে নিঃসন্দেহে আজকের যে বৈঠক, আজকে বিকেল ৪টের পরে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর যে বৈঠক রয়েছে সেই বৈঠক কিন্তু অত্যন্ত তাৎপর্য হতে চলেছে। আমি একটু জেনে নিতে চাইবো তোমার থেকে, আজকের এই বৈঠকের দিকে তো আমাদের নজর থাকবে, পাশাপাশি অমিত শাহর সঙ্গে যে বৈঠক হয়েছে শুভেন্দু অধিকারীর, সেখানে কি মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে কোনো কথা হয়েছে বা সেখান থেকে মন্ত্রিসভা সম্প্রসারণ প্রসঙ্গে কোনো ইঙ্গিত পাওয়া গেছে কি? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে ২৭ তারিখের আশেপাশে মন্ত্রিসভার যে সম্প্রসারণ সেই কাজটা সেরে ফেলতে চাইছেন কেন্দ্রীয় বিজেপি এবং ইতিমধ্যে একটি খসড়া তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে। এবং গতকাল শুভেন্দু অধিকারী যখন আসেন প্রায় ৪০ মিনিট দুজনের মধ্যে কথা হয়, শুভেন্দু অধিকারী এবং অমিত শাহের মধ্যে। এবং সূত্র মারফত আমরা জানতে পারছি যে সেখানে ক্যাবিনেট সম্প্রসারণের বিষয়েও কিন্তু কথা হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত সেরকমই খবর পাচ্ছি। এবার সঙ্গে থাকো, একাধিক কর্মসূচি রয়েছে আজ, তার মধ্যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎও রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, তো সেদিকেও আমাদের নজর থাকবে। ঠাসা কর্মসূচি বলা যেতে পারে আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবং ঠাসা কর্মসূচি। এই কর্মসূচির মাঝে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা যে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি আমাদের ২,২০০ কিলোমিটারের বেশি সীমান্ত বাংলাদেশের সঙ্গে, সেই সীমান্ত সুরক্ষার জন্য ইতিমধ্যেই জোর দেওয়া হয়েছে এবং সেই চিকেন স্নেকের যাতে আরও বেশি সুরক্ষিত করা যায় তার জন্য ১২০ একর জমি ইতিমধ্যেই কেন্দ্রের হাতে তুলে দিয়েছে রাজ্য। এরকম একটা জায়গা থেকে রাজনাথ সিংয়ের সঙ্গে যখন বৈঠক, সেই বৈঠক থেকে কি বেরিয়ে এলো, কোন কোন বিষয়ে কথা হয়েছে, কি জানতে পারছি আমরা? দেখো, রাজনাথ সিং এর সঙ্গে বৈঠকের সময় খুব স্বল্প ছিল, মিনিট ১৫-র কিছু বেশি সময়, মিনিট ১৫ থেকে মিনিট ২০ মতো দুজনে কথা বলেন এবং সেখানে
সৌজন্য সাক্ষাৎ তো ছিলই, তার পাশাপাশি পশ্চিমবঙ্গের যে অবস্থান রয়েছে খুব স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের জিওগ্রাফিক্যাল পজিশন ভারতের জন্য স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট, এবং এতদিন পর্যন্ত যে পূর্ববর্তী রাজ্য সরকার ছিল তার তরফ থেকে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা পেলেও ততটা সহযোগিতা কেন্দ্রের তরফ থেকে মেলেনি। কিন্তু এখন সেখানে বিজেপি সরকার রয়েছে, ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে প্রতিরক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পশ্চিমবঙ্গের রয়েছে এবং সেই ভূমিকা পালন করতেই কিন্তু আগামী দিনে দেখা যেতে পারে। সে বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী, তেমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। অতনু, ধন্যবাদ মৈত্রী। আমি শুভেন্দু অধিকারী বাংলায় ডাবল ইঞ্জিন সরকার, ভয় নয় ভরসার প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতায় এসেই ডাবল ইঞ্জিন ফর্মুলায় অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার কাজ শুরু করলো বিজেপি। বিশেষ নজর সীমান্ত সুরক্ষায়। 11ই মে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে বিএসএফকে জমি দেবে রাজ্য সরকার। 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। এরপরেই দ্বিতীয় পদক্ষেপ, উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে কেন্দ্র করে থাকা 7টি জাতীয় সড়কের দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিল রাজ্য সরকার। এই এলাকা কিন্তু চিকেন স্নেক হিসেবে পরিচিত। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে উত্তরবঙ্গের একাধিক জাতীয় সড়ক তা তুলে দেওয়া হয়েছে এনএচআই কর্তৃপক্ষের হাতে। রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের এই নয়া সিদ্ধান্ত। জাতীয় সড়ক 312, জাতীয় সড়ক 31, জাতীয় সড়ক 33, 10, জাতীয় সড়ক 317 এ, 717, জাতীয় সড়ক 110। এতদিন এই 7 জাতীয় সড়কের পরিকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল রাজ্য সরকারের পূর্ত দফতরের। সেই দায়িত্ব গেল কেন্দ্রের হাতে। চিকেন স্নেক, শিলিগুড়ি করিডোর, স্ট্র্যাটেজিক পয়েন্ট। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে বাংলাদেশ ঘেঁষা জলপাইগুড়ির ফুলবাড়ি পর্যন্ত চিকেন স্নেক প্রায় 22 কিলোমিটার দীর্ঘ রাস্তা। ভৌগোলিক অবস্থান এবং জাতীয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক বছর আগেই চিকেন স্নেক সংলগ্ন 7 জাতীয় সড়কের দায়িত্ব চায় কেন্দ্র। তাতে অনুমোদন দেয়নি তৃণমূল সরকার। 4 মে রাজ্যে পালাবদল। ক্ষমতায় এসেই সীমান্ত সুরক্ষায় নজর বিজেপি সরকারের। অভিযোগ অর্থাভাব এবং জমিজটের কারণে এতদিন এই জাতীয় সড়কগুলির প্রয়োজনীয় সংস্কার এবং সম্প্রসারণ করা যায়নি। দেশের সুরক্ষায় সবসময় বাড়তি সতর্কতা থাকে চিকেন স্নেকে। এই চিকেন স্নেককে ঘিরে চীন, নেপাল, ভুটান এবং বাংলাদেশ, এই 4 দেশের সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে চিকেন স্নেক। 2017-এ টানা প্রায় 3 মাস ধরে ডোকলামে ভারত চীন সেনা মুখোমুখি হওয়ায় উত্তেজনা চরমে ওঠে। সেই ডোকলাম থেকে মাত্র 82 কিলোমিটার দূরে চিকেন স্নেক। উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের বাকি ভূখণ্ডের যোগাযোগের একমাত্র পথ এই চিকেন স্নেক। তাই ভারতের শত্রুদের নজর এই 22 কিলোমিটার এলাকার দিকে। উত্তরবঙ্গে কাঁটাতারহীন সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে বড় সমস্যা। কোচবিহারে 100 কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। উত্তর দিনাজপুরে 220 কিলোমিটার সীমান্ত, এর মধ্যে 500 মিটার অংশে কাঁটাতার নেই। দক্ষিণ দিনাজপুরে 252 কিলোমিটার সীমান্ত, এখানে 20 থেকে 22 কিলোমিটার কাঁটাতার নেই। মালদায় 172 কিলোমিটার সীমান্ত, এর মধ্যে 27 কিলোমিটার কাঁটাতার নেই।
এই সমস্যা মেটাতেই শিলিগুড়ি করিডোর অঞ্চলে জাতীয় সড়ক সহ 120 একর জমি কেন্দ্রকে হস্তান্তরের সিদ্ধান্ত রাজ্য সরকারের। চিকেন্স নেকে ইতিমধ্যেই ভূগর্ভস্থ রেলপথ তৈরির ঘোষণা করেছে কেন্দ্র। শিলিগুড়ির বাগডোগরা থেকে অসমের 3 মাইল হাট পর্যন্ত তৈরি হবে রেলপথ। ফেব্রুয়ারিতে প্রায় 40 কিলোমিটার ভূগর্ভস্থ রেলপথ তৈরির ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। नॉर्थ ईस्टर्न स्टेट्स को पूरे देश के साथ जोड़ने वाला जो हिस्सा है, उस हिस्से के लिए भी विशेष प्लानिंग की गई है। 4 लाइंस और अंडरग्राउंड लाइन की भी प्लानिंग की गई। জাতীয় সড়ক সহ এই জমি কেন্দ্রকে হস্তান্তর এবং রেলপথ হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বাড়বে। চিকেন্স নেকে দ্রুত রাস্তা মেরামত, নজরদারির কাজ সহজ হবে। সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর যান চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে। আরও উন্নত সিসি ক্যামেরা, স্মার্ট ট্রাফিক সিস্টেম ও নিরাপত্তার পরিকাঠামো গড়ে উঠবে। ইতিমধ্যেই সীমান্তবর্তী অঞ্চলে জমি চিহ্নিত করে আউটপোস্ট ও কাঁটাতারের জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া প্রায় শেষ। নিউজ 18 বাংলা। 2024 সাল পর্যন্ত যেসব হিন্দু বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে তারা অত্যাচারিত হয়ে হিংসার কারণে এদেশে এসে আশ্রয় নিয়েছেন, তাদের সবাইকে শরণার্থীর মর্যাদা দেওয়া হবে। আর যদি কেউ অনুপ্রবেশ করে থাকেন তাহলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, স্পষ্ট জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। অবিলম্বে অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। সিএর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। সিএর অন্তর্ভুক্ত যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। হিন্দু শরণার্থী 2024 সাল পর্যন্ত ধর্মীয় অত্যাচারের কারণে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন যারা, তাদের সবাইকে আশ্রয় দেওয়া হবে। কাউকে গ্রেপ্তার করা হবে না, দেশ থেকে তাড়িয়েও দেওয়া হবে না। আর যারা অনুপ্রবেশকারী তাদের অবিলম্বে দেশ থেকে বের করে দেওয়া হবে। বৃহস্পতিবার আরও একবার তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে, গতকাল পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএম মধ্যে পাঠাতে হবে। 2025 সালের 4 এপ্রিল দেশ জুড়ে অভিবাসন এবং বিদেশি আইন কার্যকর করে মোদী সরকার। এই আইন অনুযায়ী ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে বা ধর্মীয় অত্যাচারের ভয়ে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের শরণার্থীর মর্যাদা দেবে ভারত সরকার। এই আইন মেনে বিজ্ঞপ্তিও জারি হয় 2025 সালের 1 সেপ্টেম্বর। যদিও সেই আইন পশ্চিমবঙ্গে কার্যকর করেনি আগের তৃণমূল সরকার। রাজ্যে পালাবদলের পর অভিবাসন এবং বিদেশি আইন বাংলাতেও কার্যকর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে এবং বিএসএফ বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। এখন প্রশ্ন উঠতেই পারে, অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে তো সিএ আছেই, তাহলে এই আইন কার্যকর করার দরকার কি?
সিএএতে সেই সব অমুসলিম নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারেন যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন। কিন্তু 2014 সালের পরও ধর্মীয় অত্যাচারের কারণে বহু হিন্দুকে বাংলাদেশ ছেড়ে এপার বাংলায় চলে আসতে হয়েছে, যাদের মধ্যে বড় সংখ্যায় মতুয়া। এদের অনেকের মধ্যেই আশঙ্কা ছিল তারা তো 2014 পরে ভারতে এসেছেন, সিএএতে আবেদন করতে পারবেন না, তাহলে তাদের কি হবে? তারা কি নাগরিকত্ব পাবেন না? তারা কি ভারতে আশ্রয় পাবেন না? এই আইন বাংলায় কার্যকর করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন 2024 পর্যন্ত যে সমস্ত হিন্দু বাংলাদেশ থেকে এসেছেন তাদের প্রত্যেককেই শরণার্থীর মর্যাদা দেওয়া হবে, তাদের কাউকে দেশ থেকে তাড়ানো হবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে সমস্ত মতুয়ারা ভারতবর্ষে আসছেন তাদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা করা হোক, এই বার্তা আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখছি। এখন প্রশ্ন, এবার কি হবে? সম্ভাবনা অনেক। সিএ এর ডেডলাইন 2014 থেকে বাড়িয়ে 2024 করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে এই শরণার্থীরা সিএএতে নাগরিকত্বের আবেদন করতে পারবেন। নাগরিকত্ব পেলে মিলবে ভোটাধিকারও। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও বুঝিয়ে দিয়েছেন যারা সিএএতে উল্লেখ করা ধর্মের মধ্যে পড়েন না, অর্থাৎ যারা মুসলিম এবং বাংলাদেশ থেকে এসেছেন তারা অনুপ্রবেশকারী, তাদের অবিলম্বে দেশ থেকে বের করে দেওয়া হবে। আদালত নয়, সোজা ডিপোর্ট। অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে, গতকাল পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগা পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএম মধ্যে পাঠাতে হবে। নিউজ 18 বাংলা। ভারত সেরা ইস্ট বেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল ইন্টার কাস্টিকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। প্রথমার্ধে কিন্তু 1 গোলে পিছিয়ে ছিল ইস্ট বেঙ্গল, কিন্তু তারপরেও দুরন্ত কামব্যাক। দ্বিতীয়ার্ধে পরপর গোল এজেজারি এবং রশিদের। এরপর 9 সালের আগুনে জ্বলে পুড়ে খাক ইন্টার কাশি। 22 বছর পর দেশের সেরা লিগ জয় আত্মহারা সমর্থকরা। হারিয়ে 22 বছর পর 22 বছর পর এটাই উচ্ছ্বাস। 22 বছরের অপেক্ষা, 22 বছরের অপেক্ষা, 22 বছর। 2024 সাল এখানে যারা উপস্থিত রয়েছেন তারা হয়তো সেই সময় শিশু, অনেকে দেখেননি। 2024 সালের 28শে এপ্রিল জাতীয় লিগ জিতেছিল ইস্ট বেঙ্গল, তারপর থেকে 4 বার আই লিগ রানার্স হয়েছে, কোনোবার জিততে পারেনি। এই নিয়ে 6 বার আইএসএল খেলছে। অবশেষে 22 বছর পর সাত মুক্তি লাল হলুদে, কলকাতার রং, বাংলার রং লাল হলুদ। এবং এই আজকে 1 গোলে পিছিয়ে পড়ার পর যেভাবে সেকেন্ড হাফে দুরন্ত ফুটবল খেললো, একেই বলে খোঁচা খাওয়া বাদ। ইস্ট বেঙ্গল মানে দেয়ালে পিঠ থেকে যাওয়া, সেখান থেকে লড়াইয়ের নাম। আমি বলছি এই মুহূর্তের অনুভূতি কিরকম? পিছিয়ে ছিল, টেনশন হচ্ছিল, আমাদের এখনো টেনশন হয়নি, কেন পিছিয়ে পড়া ইস্ট বেঙ্গল আরো বেশি ভয়ঙ্কর। এখন এই মুহূর্তে অকাল হোলি, সবাই মোটামুটি রঙে 1-2 রং লাল আর হলুদ, সেলিব্রেশন দেখিয়ে একটু চিৎকারে ছবিটা দেখাবো। আমি ক্যামেরায় ছবিটা নিয়ে গিয়ে দেখাবো। এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের বাইরের যে ছবি, গান
রাজ্যে আর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে সমর্থকরা নাচছেন। 22 বছরের অবশেষে সাপমুক্তি ইস্ট বেঙ্গলের জয়, এবং সেই জয় বাচ্চা বুড়ো মহিলা সবাই নাচছে। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল দীর্ঘ প্রতীক্ষার পর 22টা বছর আসবো সবার কাছে। বলছি এই আইএসএল জিতটা জিতলাম, এটা আমরা ক্লাবে যাবে, মিল্কের দোকানে না ক্লাবে। এই জয় আমাদের না, এই জয় সবাই। আমার মনে হয় আপনারও, লাল হলুদ আপনিও পড়ে আছেন। জয় ইস্ট বেঙ্গল! এই জয়ের ফলে আমরা আমার ইতিহাস পুনরাবৃত্তি করলাম। এই মুহূর্তে এই যে ইস্ট বেঙ্গলের প্রতীক মশাল, সেই মশাল জ্বালানো হয়ে গেছে। লাল হলুদ আবির